অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর অঙ্ক বইয়ের 247 নম্বর পাতার কোষে দেখি 21 এই অনুশীলনীর যে অঙ্কগুলি দিয়েছে, দেখো এগুলি আমি আজ সমাধান করে দেব। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ লাইক করতে কোনো তোমাদের পয়সা লাগে না, কিন্তু আমার উৎসাহ বাড়ে। ওকে, তো দেখো প্রথমে এটা কী বলছে, নিচের কোন কোন ক্ষেত্রে অনুপাত তৈরি করা সম্ভব লিখি। দেখো স্টুডেন্ট, অনুপাত অর্থাৎ দেখো এরকম ইজডুতে তৈরি হয়, এইদিকে যদি একটা সংখ্যা থাকে এদিকে একটা সংখ্যা থাকে, অর্থাৎ ধরো এটা আমি বললাম 3:5, এইটাকে বলা হয় ইজডু। এই ইজডু এটাকে বলা হয় অনুপাত। এইভাবে অনুপাতে আনা হয়। তো কখন আনাটা সম্ভব হবে? যদি দেখো রাশিগুলো এক হয় তখন আনা সম্ভব হবে, আর রাশিগুলো যদি আলাদা হয় তখন কিন্তু আর সম্ভব হবে না। ওকে, এখানে কি বলছে দেখো, আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা। এখানে দেখো যে রাশিগুলো দিয়েছে, ওজন দিয়েছে, উচ্চতা দিয়েছে, তাহলে দুটো রাশি আলাদা, এর অনুপাত সম্ভব নয়। সেই কারণে দেখো আমি সহজেই এখানে লিখে দিচ্ছি, তুমি লিখবে যে সম্ভব নয়। ওকে, কারণ কি বুঝলে, দুটো রাশি আলাদা। ক্লিয়ার? বিয়েরটা কি বলছে দেখো, এ মাসে আমি কতদিন স্কুলে গেছি। এখানে দেখো রাশিটা কি দিয়েছে, দিন। ওকে, ও আমার বন্ধু জাহির কতদিন স্কুলে গেছে, এখানেও দেখো দিন। দুটো রাশি দেখো এক, সেই কারণে এর অনুপাত করা হচ্ছে সম্ভব। ক্লিয়ার? এবারে সিয়েরটা কি বলছে দেখো, আমার কাছে কত টাকা ছিল, রাশিটা বললো দেখো টাকা, ও কত টাকা খরচ করেছি, দুটোই দেখো বলেছে টাকা দিয়ে, যার কারণে এটাও কি অনুপাত করা সম্ভব। ক্লিয়ার? ডিএরটা বলছে দেখো, আমার বোতলে কত লিটার জল আছে, এখানে এককটা কি দিল, লিটার, ও সেই জলের তাপমাত্রা, অর্থাৎ দেখো এখানে আবার রাশিটা দিয়েছে তাপমাত্রা, এদিকে দিল লিটার, এদিকে দিয়েছে তাপমাত্রা, তাহলে দুটো রাশি আলাদা, সেই কারণে এর অনুপাত সম্ভব নয়। ক্লিয়ার? ইয়েরটা কি বলছে দেখো, আমি আজ সারাদিনে কতক্ষণ খেলেছি, এখানে বলেছে দেখো কতক্ষণ অর্থাৎ সময় জানতে চেয়েছে। ও আমার ভাই কতক্ষণ খেলেছে, এখানেও দেখো ভাই কতক্ষণ খেলেছে, দুটোই দেখো সময় জানতে চেয়েছে, দুটোর রাশি কিন্তু এক, যার কারণে এরও অনুপাত করা সম্ভব। ক্লিয়ার? তাহলে অনুপাত করা কখন সম্ভব হবে, যখন দুটো বা রাশিগুলো এক দেবে তখন তার অনুপাত করা সম্ভব হবে, আর যখন রাশিগুলো আলাদা আলাদা দেবে তখন অনুপাত করা সম্ভব নয়। ক্লিয়ার? দুইটা কি বলছে দেখো, নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত না লঘু অনুপাত লিখি। দেখো এই যে রাশিগুলো দিয়েছে, এক একটা দেখো 10 কিগ্গা আর 15 কিগ্গা, দুটোই দেখো কিগ্গাতে দিয়েছে, অনুপাত করা সম্ভব। এখানে প্রত্যেকটাই দেখো একই রাশিতে আনতে হবে, এনে তোমাকে করতে হবে। এখানে দেখো মিটার মিটার দিয়েছে, পারবে। এখানে দেখো 1 ঘন্টা 24 মিনিট, 6 ঘন্টা 18 মিনিট, তাহলে দুটোকেই দেখো সোজা এই দিকেরটাকে আমি মিনিট করে দেবো এবং এই দিকেরটাকে টোটাল মিনিট করে দেবো। দুটো রাশিকেই যখন আমি মিনিটে নিয়ে আসবো, তাহলে এক রাশিতে নিয়ে এলাম, তাহলে এর অনুপাত করা সম্ভব এবং অনুপাত করতে হবে। অনুপাত করে দেখো এইভাবে কাটাকাটি করার পরে যখন আমার এইভাবে এসে যাবে, আসার পরে যখন প্রথমেরটা তোমার ছোট হবে, তাহলে জানবে লঘু অনুপাত। লঘু মানে ছোট আর গুরু মানে বড়। আর যদি দেখো এখানে হয়েছে 5:3, তাহলে প্রথমেরটা হচ্ছে 5 মানে বড়, তখন গুরু অনুপাত। খুব ইজি। তাহলে দেখো 2-এর এই 6টা আমি একসঙ্গে করছি। দেখো দেখো 2-এর এখানে আমি 6টি একসঙ্গে তুলে নিয়েছি। কি করবে দেখো, এখানে তোমাকে অনুপাত আগে বার করো, 10 আর 15 দুটোই কিগ্গা আছে, তাহলে 10:15 এইভাবে লিখে দেবে। কাটাকাটি করে এটা কমাও, দেখো দুটোকেই 5 দিয়ে কাটাকাটি করা যাবে, 5-2 10, 5-3 15, তাহলে সমান কি দাঁড়ালো, আর কাটাকাটি করে কমবে না, অর্থাৎ দেখো 2:3, তাহলে অনুপাতে নিয়ে এলাম। এবার লিখবে যে অতএব, প্রথমেরটা কি আছে দেখো 2 ছোট, পরেরটা 3 বড়, তাহলে প্রথমে ছোট আছে বলে এটা লিখবে লঘু অনুপাত। ক্লিয়ার? খুবই সোজা অঙ্ক। এবারে 2-এরটাও ঠিক একই, সমান দাও। এখানে 27টি আর 18টি দুটোই দেখো কোনো একটা সংখ্যা দিয়ে রাশি দিয়েছে, সেই কারণে 27:18 লিখবে। দুটোকে যদি কাটাকাটি করো দেখো দুটোই 9 দিয়ে কাটবে, অর্থাৎ দেখো 9-3 27, 9-2 18, অর্থাৎ এটা হচ্ছে দেখো 3:2। প্রথমেরটা দেখো বড়, যার কারণে এটা লিখবে গুরু অনুপাত। ক্লিয়ার? এরপরে দেখো 3-এরটা বলেছে দেখো 30 টাকা আর 22.50 টাকা, দুটোকেই দেখো টাকা বলেছে, সমান দাও। এটাও লিখবে 30:22.50। ওকে,
এটাকে এবারে তোমাকে একটা সংখ্যায় নিয়ে যেতে হবে। দেখো এখানে মাঝখানে দশমিক আছে, এখানে দেখো দশমিকটা নেই, তাহলে কি করবে? দেখো এখানে দশমিক নেই মানে দেখো 30.00 আছে অ্যাকচুয়ালি, মানে 30 টাকা 0 পয়সা। তাহলে এরও দুটোর পর দশমিক সরিয়ে দিচ্ছি দেখো, অর্থাৎ 2250 দুটোর পর দশমিক সরিয়ে দিয়ে একদম এখানে নিয়ে চলে এলাম। আর এরও দেখো দুটোর পর দশমিক সরিয়ে দিলে তাহলে কী হয়ে যাবে? 30 আবার দুটো শূন্য এসে যাবে। ক্লিয়ার? এবারে এটা কাটাকাটি করে কমিয়ে দাও। দেখো 0 0 কাটলাম, সোজা 25 দিয়ে যদি কাটি দেখো 25 9 225, আর দেখো 25 দিয়ে এটা কাটলে 25 1 25 পড়ে থাকছে 5 5 আর 0 50, 25 2 50, অর্থাৎ 25 12 300। এরপরে এটা যদি আবার কাটাকাটি করি যাবে, কারণ 3 দিয়ে যাবে। দেখো 3 3 9 3 4 12, অর্থাৎ দেখো সমান কী দাঁড়ালো? 4:3। ক্লিয়ার? তাহলে এটা কি অনুপাত লিখে দাও? অতএব আগেরটা যেহেতু বড় লিখে দাও গুরু অনুপাত। ক্লিয়ার? এরপরে দেখো তাহলে দশমিক থাকলে কীভাবে করতে হয় বুঝতে পারলে। এটাও দেখো লিটার লিটার দিয়েছে, অর্থাৎ এখানেও লেখো 4.9 ইজডু, এরও দেখো করবে 8.4। দেখো দুটোরই একটার পরেই দশমিক, তাহলে অটোমেটিক দশমিক উঠে গেল। এবারে কাটাকাটি করো, 7 দিয়ে যদি কাটো দেখো 7 7 49, আর এটা 7 দিয়ে কাটলে দেখো 7 1 7 করে থাকছে 1 আর 4 14, 7 2 14, অর্থাৎ 7:12। তাহলে কি দাঁড়ালো? 7:12। ক্লিয়ার? তাহলে প্রথমেরটা যেহেতু ছোট সেই জন্য এটা হয়ে যাবে লঘু অনুপাত। তাহলে সোজা লঘু অনুপাত আর গুরু অনুপাতটা আসলে কি বোঝা গেল। এবং এই সংখ্যাগুলোকেই একই রাশিতে এনে কেটে কেটে একটা নির্দিষ্ট সংখ্যায় সব থেকে ছোট করে দিতে হবে, দিলেই তোমার এটা পারফেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে দেখো 5এরটা কি বলেছে, এখানে 52 মিটার আর 78 মিটার দুটোই দেখো মিটারে দিয়েছে, লেখো 52:78। এটা কাটাকাটি করলে কি আসবে দেখো, 13 দিয়ে কাটছি, 13 4 52, আর 13 দিয়ে এটা কাটলে দেখো 13 6 78। আবার দেখো এটা 2 দিয়ে কাটবে, 2 2 4 2 3 6, অর্থাৎ টোটাল কমে কমে দাঁড়ালো 2:3। তাহলে প্রথমেরটা ছোট লিখে দেবে অতএব লঘু অনুপাত। ক্লিয়ার? এবারে দেখো এইটা কি করবে, টোটাল দেখো 1 ঘন্টা 24 মিনিট ও 6 ঘন্টা 18 মিনিট, টোটাল দুটোকেই মিনিট করে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 আর 24 যোগ করলে হবে দেখো 84 মিনিট। ওকে, ইজডু 6 ঘন্টা মানে 60 দিয়ে যদি গুণ করো মিনিটে আসবে, তাহলে 60 6 360, 360 আর 18 যোগ করলে হবে দেখো 378। ক্লিয়ার? এবারে দুটোই আমার মিনিটে চলে এলো, কাটাকাটি করে কমাও। দেখো 7 দিয়ে যদি কাটো, 7 1 7 পড়ে থাকছে 1 আর 4 14, 7 2 14, মানে 12 7 84। ওকে, এটা যদি 7 দিয়ে কাটি দেখো 7 5 35 পড়ে থাকছে 2 2 আর 8 28, 7 4 28। ক্লিয়ার? আবার দেখো এটা কি দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 6 2 12, 6 9 54, আর দেখো কাটাকাটি যাবে না, অর্থাৎ তোমার এখানে দাঁড়ালো 2:9। ক্লিয়ার? তাহলে প্রথমেরটা যেহেতু ছোট লিখে দাও অতএব লঘু অনুপাত। ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলি খুবই সোজা। নেক্সট 3এরটা কি বলছে দেখো, এইটি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, এটা ধরে রাখো 100% ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এই অনুশীলনী থেকে এটা আসে। এছাড়াও দেখো 8 9 5 6 7 10 16 11 12 এগুলি প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওকে, তো 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্যের 75 সেমি দৈর্ঘ্যে লাল রং দিলাম, বাঁশের বাকি দৈর্ঘ্যে সাদা রং দিলাম। ওকে, অর্থাৎ বাঁশটা টোটাল 2 মিটার বাঁশ, তার মধ্যে 75 সেমি লাল রং করেছে আর বাকিটা সাদা রং। তাহলে তোমাকে এই 2 মিটারকে সেমিতে নিয়ে চলে যেতে হবে, একটা রাশিতে নিয়ে গেলেই তোমার অঙ্কটা হিসাব সোজা হয়ে যাবে। 2 মিটার, মিটার থেকে সেমিতে যেতে গেলে দেখো 100 দিয়ে গুণ, তাহলে 100 2 200 সেমি, 200 সেমি থেকে 75 সেমি যদি লাল রং থাকে তাহলে বাকি 125 সেমিটা সাদা রং করেছে। এই সাদা রং করার পরে এখানে 3টে যে আমাকে অনুপাত বার করতে বলছে, এই প্রত্যেকটা অনুপাতই আমার সহজ হয়ে যাবে। কি কি? বাঁশের মোট দৈর্ঘ্য ও লাল রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত, তাহলে এটাও সহজ। 2এরটা কি বলেছে, বাঁশের মোট দৈর্ঘ্য ও সাদা রং দেওয়া দৈর্ঘ্যের অনুপাত কত, এটাও সহজ হয়ে যাবে। আর লাল রং ও সাদা রঙের দৈর্ঘ্যের অনুপাত কত, এটাও সহজ হয়ে যাবে। 3টে অনুপাত খুব ইজি বেরিয়ে যাবে। ওকে, কিন্তু এই 2 মিটারকে যে 100 দিয়ে গুণ করে 200 সেমি করতে হবে এবং মাইনাস করে সাদা রং যে 125 করতে হবে, এই বিষয়টা যদি না কেউ বুঝতে পারো তাহলে এই অঙ্কটা খুবই কঠিন হয়ে যাবে আর সহজে তুমি তখন 3টে অনুপাত আর বার করতে পারবে না।
ওকে, তো দেখো অঙ্কটা কত সোজা। তুমি এখানে প্রথমেই লিখবে যে বাঁশের দৈর্ঘ্য 2 মিটার। ওকে, মোট 2 মিটার দৈর্ঘ্যের বাঁশ বলেছে, ক্লিয়ার। তাহলে 2 মিটার সমান 2 গুণিত 100। ওকে, কারণ 100 দিয়ে গুণ করলে আমি সেমিতে পাবো, অর্থাৎ 100 দুয়ে 200 সেমি। বোঝা গেল? তাহলে 2 মিটার মানে 200 সেমি। এবারে লাল রং কত আছে, তো লেখো অতএব লাল রং আছে করে দাও, বা দিলাম করতেও পারো। লাল রং আছে 75 সেমি। ওকে, তাহলে লেখো অতএব সাদা রং আছে সমান কত, 200 সেমি মোট বাঁশ, সেখান থেকে তুমি 75 সেমি লালটা বাদ দিয়ে দাও, দিলেই দেখো বিয়োগ করলে তুমি পাবে 125 সেমি সাদা রং দিয়েছে। ওকে, এবারে দেখো অনুপাত কি বার করতে বলেছে, তো একেরটা এরম দেবে। বাঁশের দৈর্ঘ্য শর্টে লিখে দাও, বাঁশের দৈর্ঘ্য ও লাল রং, ওকে, লাল রং এর অনুপাত, লাল রঙের অনুপাত তাহলে সমান কি দাঁড়াচ্ছে, দেখো এখানেই এসে যাবে। দেখো বাঁশের মোট দৈর্ঘ্য 200 সেমি, তাহলে 200:2। ওকে, লাল রং আছে দেখো 75 সেমি, 75। ওকে, এটা দেখো কাটাকাটি করো, 25 দিয়ে যদি কাটো দেখো 25 3 75 আর 25 8 200, তাহলে সমান 8:3। তাহলে একটা উত্তর খুব সহজে পেয়ে গেলে। দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে বাঁশের দৈর্ঘ্য, তো লেখো বাঁশের দৈর্ঘ্য ও সাদা রং, তো লেখো সাদা রং এর অনুপাত সমান, বাঁশের মোট দৈর্ঘ্য 200 সেমি, তাই এখানে লিখবে 200:2। সাদা রং দেখো 125 সেমি, তাহলে এখানে লেখো 125। এটাও দেখো খুব সহজে 25-এর নামটা আশা করি তোমরা মুখস্থ রেখেছো, তো কেটে দাও 25 8 200, 25 5 125, তাহলে সমান এটাও দাঁড়ালো দেখো 8:5। ওকে, এবারে 3 নম্বরটা কি জানতে চেয়েছে দেখো, 3 নম্বরটা জানতে চেয়েছে লাল রং ও সাদা রঙের অনুপাত, তো লিখে দাও যে লাল রং ও সাদা রং এর অনুপাত সমান, লাল রং প্রথমে আমি যেহেতু লাল রং বলেছি, তো এখানেও আমাকে প্রথমে লাল রঙের মানটা বসাতে হবে 75 সেমি, তো বসাও 75:2। সাদা রং হচ্ছে 125, শেষে বসাও 125। যেহেতু দেখো আগে লাল পরে সাদা, তো এখানেও দেখো আগে লাল পরে সাদা। এখানে দেখো আগে মোট বাঁশের দৈর্ঘ্য তারপরে সাদা, বাঁশের মোট দৈর্ঘ্য সাদা। এখানেও বাঁশের মোট দৈর্ঘ্য লাল, তো বাঁশের মোট দৈর্ঘ্য লাল। যেরকম এদিকে বলতে হয় সেরকমই দিকে সাজাতে হয়। এখানে দেখো লাল সাদা বলেছি, তো আগে সাদা পরে লাল, এই মানটা আমি বসাতে পারবো না। ওকে, তো এবারে এটা কাটাকাটি করো, 25 দিয়ে কাটলেই সহজে পেয়ে যাবে। দেখো 25 3 75, 25 5 125 সমান দেখো 3:5। ক্লিয়ার? তাহলে এই তিনটে অনুপাত বার করা খুবই সোজা, মানগুলোও বার করে নেওয়া খুবই সোজা। অঙ্কটা দেখো কোনো কঠিন নয়, একটুখানি অঙ্ক, পুরো ইজি অঙ্ক, সহজে বুঝে নাও। এই প্রশ্নটা পরীক্ষায় আসে, আর আশা করব পুরো নম্বরটা যেন তোমরা আনো। ওকে, নেক্সট 4টা কী বলছে দেখো, আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5। তো আমার ঘরের পরিসীমা ওই অনুপাতে কি কি হতে পারে তার 4টি লিখি। তো দেখো একটার আগে এই অনুপাত ধরে পরিসীমা বার করে নাও, আর সেইটাকে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ করে দিলেই আমি সহজে পেয়ে যাব যে কত কত পরিসীমা হতে পারে। ওকে, তো দেখো, তো এখানে স্টুডেন্ট তুমি আগে লিখবে যে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। ওকে, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কি দিয়েছে বলেছে দেখো 7:5। ওকে, পরিসীমাটা কি আসবে, আমি এটা 7 একক এবং 5 একক এটাই ধরতে পারি, তো সেই কারণে তো সহজে লিখে দাও অতএব ঘরের পরিসীমা, ঘরের পরিসীমা সমান, পরিসীমার সূত্রটা নিশ্চয়ই তোমার মুখস্থ আছে, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, তাহলে সমান কি দাঁড়াচ্ছে দেখো 2 দৈর্ঘ্য মানে এবার 7 একক ধরেছি, তো 7 প্লাস প্রস্থ মানে দেখো 5, তাহলে সমান কি দাঁড়াচ্ছে দেখো 2 গুণিত, এখানে ব্যাকেট আছে মানে কিছু চিহ্ন নেই মানে গুণিত, এই দুটোকে যোগ করলে পাবে দেখো 7 5 12, অর্থাৎ দেখো 12 2 24। যেহেতু এটা পরিসীমা কোনো ক্ষেত্রফল নয় তাই বর্গ লিখবো না, তো 24 একক।
তাহলে এই অনুপাত যদি থাকে তাহলে আমি সহজেই পেয়ে গেলাম আমার ঘরের পরিসীমা হতে চাই 24 একক। তো আরও কি হতে পারে, তো আরও কি হতে পারে, 4টি বলেছে, তো অতএব লেখো 24 একক হতে পারে। তাহলে এটা একটা হলো। আবার দেখো এখানে ডবল করে দাও, 24 বা 2 × 24 সমান দেখো 48 একক হতে পারে। ওকে, আবার দেখো 3 দিয়ে গুণ করে দাও, 3 × 24 সমান দেখো 3 4 12, 2 হাতে থেকে 1, 3 6 7, 72 একক হতে পারে। ওকে, আবার এবারে 4 দিয়ে গুণ করে দাও, 4 × 24 দেখো 4 4 16, 6 হাতে থেকে 1, 4 2 8, 1 9, 96 একক হতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে আমার দেখো 1 নম্বর হলো 24 একক, 2 নম্বর বলছি 48 একক, 3 নম্বর হলো 72 একক এবং 4 নম্বর হলো 96 একক হতে পারে। তাহলে আমি 4টে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? নেক্সট 5এর অঙ্কটি কী বলছে, আমার কাছে 26টি স্ট্যাম্প আছে, আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেব। হিসাব করে দেখি আমি ও মিতা প্রত্যেকে কতগুলি করে স্ট্যাম্প নেব। দেখো এখানে অনেকগুলি অনুপাত দিয়ে অঙ্ক দেবে। এই অঙ্কগুলো করার সময় তোমাকে একটা বিষয় মনে রাখতে হবে যে লোহা লোহাকে কাটে। ওকে, তো লোহা এই দুটো তথ্য দিয়েছে কিনা, তাহলেই আমি জানবো লোহা লোহাকে কাটবে। কিন্তু এখানে দেখো, যদি দেখো যে এখানে আমি এবং মিতা, ধরো মিতা এতগুলো স্ট্যাম্প পেয়েছে যদি বলে দিত, তাহলে আমি মিতার অনুপাত দিয়ে ওই মিতার স্ট্যাম্পগুলোকে কেটে দিতাম, যে কতগুলো স্ট্যাম্প পেয়েছে তাকে কেটে আমি কত ভাগ পেতাম সেই ভাগের সঙ্গে এটা গুণ করে সহজে পেয়ে যেতাম। ক্লিয়ার? কিন্তু যদি দেখো যে এখানে স্ট্যাম্প বা কোনো বই বা কোনো কিছু তথ্য যখন আমাকে দেবে মোট, সেই মোট সংখ্যাটা যদি আমাকে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাকে এই অনুপাতের ভাগাহার সিস্টেমে কাটাকাটি করতে হবে। ক্লিয়ার? যেমন দেখো এখানে যে 26টা স্ট্যাম্প বলছে, এই স্ট্যাম্পটা মোট স্ট্যাম্প বলছে, যে 26টা স্ট্যাম্প তারা দুজনে এই অনুপাতে ভাগ করে নেবে, অর্থাৎ কে কটা এখনও পাবে সেটা এই তথ্যতে বলেনি। কিন্তু দেখো 6টা যদি একবার পড়ে দেখি কি বলছে, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3। ওকে, অর্থাৎ এখানে পড়ার বইয়ের অনুপাত 4, গল্পের বইয়ের অনুপাত 3। পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি। দেখো এখানে কিন্তু আমাকে এই 26টা স্ট্যাম্পের মতো মোট স্ট্যাম্প বলেনি বা মোট বই বলেনি। তাহলে এখানে কি, এখানে মোট বই উল্টে বার করতে হবে। আর এখানে যে 28টা দিয়েছে, এখানে দেখো লোহা লোহা দিয়েছে, এখানে সেই কারণে লোহা লোহাকে কাটবে। কি, এখানে দেখো পড়ার বইয়ের সংখ্যা দিয়েছে, আর এখানে দেখো পড়ার বইয়ের অনুপাত দেখো 4। ওকে, তাহলে পড়ার বইয়ের এই অনুপাতটা দিয়ে আমি এই সংখ্যাকে কেটে দেব, লোহা লোহাকে কেটে দেবে। ক্লিয়ার? এখানে যদি আমাকে বলতো মোট 100টা বই, এই অনুপাতে পড়ার বই আর গল্পের বই আছে, তাহলে আমাকে কিন্তু তখন মোট বই বলতো, তখন আমি পড়ার বই কটি গল্পের বই কটি সেই তথ্যটা বার করতাম। কিন্তু এখানে পড়ার বই দিয়ে দিয়েছে, পড়ার বই গল্পের বইয়ের অনুপাত দিয়েছে, আবার পড়ার বই দিয়ে দিয়েছে, অর্থাৎ লোহা আর ধরো পিতল, লোহা পিতলের অনুপাত দিয়ে আবার লোহার মানটাও বলে দিয়েছে, তাহলে আমি লোহা লোহাকে কাটবে। ওকে, তো চলো এবার আমি 5এর অঙ্কটা তাহলে কীভাবে করছি দেখো। তুমি সহজেই লেখো যে আমার ও মিতার, আমার ও মিতার অনুপাত, মানে যে সিস্টেমে স্ট্যাম্প পাবে ভাগ করে নেবে সেই অনুপাত বলছে দেখো 8:5। তাহলে আমার হচ্ছে 8 ভাগ, ওকে, আর মিতার হচ্ছে 5 ভাগ। কত ভাগের, এটা টোটাল যোগ করলে দেখো 8 5 13, অর্থাৎ 13 ভাগের 8 ভাগ আমার আর 13 ভাগের 5 ভাগ মিতার। ক্লিয়ার? এবারে দেখো মোট স্ট্যাম্প বলেছে কত, এটা লিখে দাও যে অতএব মোট স্ট্যাম্প কটি বলেছে দেখো 26টি। তাহলে খুব সহজেই এবারে বার করে নাও যে কে কথা পাবে, তো লিখে দাও অতএব আমি পাবো সমান মোট স্ট্যাম্প 26টা। 26কে কাটাকাটি করবে কিভাবে, যেহেতু এখানে দেখো আমি পাচ্ছি, তো আমার অনুপাত এই 8টা উপরে যাবে আর এই দুটো যোগ করে এখানে নেমে আসবে। অর্থাৎ দেখো কী করে আসবে, আমি 8 + 5 একটা তথ্য দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ এখানে সাইডে চলে আসলাম, দেখো কি হচ্ছে 26 গুণিত ওপরে 8 আর এই দুটো টোটাল যোগ করলে 13 হচ্ছে। তাহলে আমি এটা না তথ্য লিখে এই তথ্যটা সহজেই বসাতে পারতাম। চলো একবার বুঝে নাও যে কিভাবে আসে। কাটাকাটি করো, দেখো 13 2 26, তাহলে সমান 8 2 16টি। তাহলে আমি কটি পাবো, 16টি। অর্থাৎ 26টা স্ট্যাম্পের আমি যদি 16টা পাই, মিতা তো পাবে 10টা, 26টা ভিড়ে যাবে। অর্থাৎ কিন্তু এখানে তুমি হিসাব করে দেবে, অতএব মিতা পাবে সমান
টোটাল স্ট্যাম্প আছে 26 গুণিত মিটার ভাগাহার, মিটার দেখো অনুপাত হচ্ছে 5, যে কারণে 5টা উপরে যাবে, আর টোটাল যোগ করলে হয় 13, যেটা দেখো আগেই বুঝিয়ে দিয়েছি। তাহলে এবারে এইটা কাটাকাটি করো, 13 দুয়ে 26 সমান দেখো 5 দুয়ে 10টি, তাহলে 16 আর 10-এ 26টি, উত্তর মিলে গেল। এইটুকু অঙ্ক, কিচ্ছু নেই। নেক্সট 6টা কী বলছে, আমার পড়ার বই গল্পের বইয়ের অনুপাত বলে দিয়েছে দেখো 4:3, পড়ার বই 28টি, তো গল্পের বই কটি আর মোট বই কটি এটা দেখো কীভাবে করছি। এখানেও দেখো 6টা, তাহলে তুমি কী লিখবে, সহজে লেখো যে পড়ার বই ও গল্পের বই, গল্পের বই এর অনুপাত। তাহলে পড়ার বই আর গল্পের বইয়ের অনুপাত কি বলেছিল দেখো 4:3। ওকে, পড়ার বই কটি 28টি, লিখে দাও যে অতএব পড়ার বই 28টি। ওকে, তাহলে এখানে কিন্তু আর ভাগাহার হবে না এদের মতো, এখানে দেখো লোহা লোহাকে কাটবে, পড়ার বইয়ের অনুপাত দেখো 4, তো এই 4 দিয়ে কে কাটাকাটি হবে, অর্থাৎ 4টা নিচে থাকবে, 3টা উপরে যাবে। ক্লিয়ার? তো লিখবে যে অতএব গল্পের বই সমান, খুব সহজেই আমি পেয়ে যাব কারণ লোহা লোহাকে কাটছে, কি 28 গুণিত, এখানে দেখো এটা পড়ার বই, তাহলে পড়ার বইয়ের অনুপাত যেটা 4 নিচে যাবে, আর গল্পের বইয়ের আমি বার করছি হিসাব, তো গল্পের বইটা আমার উপরে যাবে। এখানে দেখো যার হিসাব বার করব তার অনুপাতটা উপরে যায়, মিটার বার করেছি মিটার অনুপাতটা উপরে এসেছে, আমার বার করেছি আমার অনুপাতটা উপরে এসেছে। এখানে দেখো গল্পের বই বার করছি, তো গল্পের বইয়ের অনুপাত 3 উপরে যাবে, আর পড়ার বই যেহেতু বলে দিয়েছে লোয়ার হিসাবে, তো পড়ার বইটা দিয়ে শুধু কেটে দেবে, এখানে কোনো আর ভাগাহার আসবে না। এখানে যদি আমাকে মোট বই বলতো তখন ভাগাহার সিস্টেমে ভাগ করতাম। ওকে, তো এবার দেখো 4 দিয়ে কাটলে 4 7 28, তাহলে সমান 7 3 21টি, তাহলে গল্পের বই আছে আমার 21টি, একটা উত্তর বেরিয়ে এলো। মোট বই কটি, তো সহজেই বার করে নাও যে অতএব মোট বই সমান দেখো পড়ার বই 28টি, অর্থাৎ 28 যুক্ত গল্পের বই দেখো 21টি, তাহলে টোটাল যোগ করলে হবে দেখো 49টি, তাহলে মোট বই 49টি। ক্লিয়ার? খুবই ইজি অঙ্ক, এইটুখানি তথ্য লিখলেই তোমার উত্তর মিলে যাবে। ওকে, নেক্সট 7টা কী বলছে দেখো, এক ধরনের গহনায় সোনা ও রূপো 4:7 অনুপাতে মেশানো আছে, অর্থাৎ এখানে একটা কোনো গহনার কথা বলছে যেখানে সোনা আছে 4, রূপো আছে 7। ক্লিয়ার? এই রকম গহনার 357 মিলিগ্রাম রূপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে। এখানে দেখো মোট গহনা দিয়েছে নাকি না লোহা লোহা দিয়েছে সেটা বুঝে নিতে হবে। দেখো এখানে কি বলছে, এখানের সোনার অনুপাত 4, রূপোর বলেছে 7, আর এখানে যে তত্ত্বটা দিয়েছে যে গহনার এত মিলিগ্রাম রূপোর সাথে, অর্থাৎ কোনো একটা গহনা যাতে রূপো আছে 357 মিলিগ্রাম, অর্থাৎ এখানে রূপোর সংখ্যা বলে দিয়েছে, অর্থাৎ লোহা লোহাকে দিয়ে কাটবে। ক্লিয়ার? অর্থাৎ এখানে রূপোর মোট মান বলে দিয়েছে, রূপো কতটা আছে বলে দিয়েছে, সেই কারণে এখানে রূপোর অনুপাত দিয়ে কাটলেই সোনা কতটা আছে আমি সহজেই পেয়ে যাব। ওকে, তো এখানে তুমি 7টা কী করবে দেখো, তুমি সহজেই লিখবে গহনায় সোনা ও রূপোর অনুপাত কি বলেছে 4:7। ক্লিয়ার? এবারে রূপো আছে কত, তো লেখো অতএব গহনায় রূপো আছে কত 357 মিলিগ্রাম। ক্লিয়ার? তাহলে খুব সহজেই লিখে দাও যে অতএব গহনায় সোনা আছে, গহনায় সোনা আছে। টোটাল এই যে রূপো আছে 357 মিলিগ্রাম, তার সঙ্গে ঠিক এই গল্পের বই ও পড়ার বইয়ের মতো হিসাব করবে, অর্থাৎ এখানে রূপোর মান বলেছে, তো রূপোর অনুপাত কোনটা 7, 7টা নিচে যাবে, সোনা বার করছি সোনার 4, 4 উপরে যাবে, কাটাকাটি করো। দেখো 7 দিয়ে কাটলে 7 5 35, 7 1 7, তাহলে 51, 51 4 গুণ করে দেখো 4 1 4, 4 5 20, অর্থাৎ 204 মিলিগ্রাম। ক্লিয়ার? এটাই তোমার অ্যান্সার হয়ে গেল 3 লাইনের উত্তর। শুধু তোমাকে বুঝে নিতে হবে যে এখানে মোট যদি বলতো মোট গহনা 357 কিলোগ্রাম বা মিলিগ্রাম, তাহলে কিন্তু রূপো কতটা আছে সোনা কতটা আছে তখন আলাদা হিসাবে বার করতে হতো, কিন্তু এখানে সোনার উপর অনুপাত বলেছে আর রূপোও বলে দিয়েছে, তাহলে রূপোর অনুপাতটা দিয়ে কেটে দেবো, অর্থাৎ লোহা লোহাকে দিয়ে কাটবে।
ক্লিয়ার? অর্থাৎ এই অঙ্কর মধ্যে তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে যে অনুপাতটা দিচ্ছে সেই অনুপাতের মধ্যে কোনো একটা সংখ্যার মান আমাকে বলে দিয়েছে কিনা। দেখো এখানে রূপোর অনুপাত দিয়েছে আর রূপোর মানটা বলে দিয়েছে, তাহলে আমি রূপোর অনুপাত দিয়ে কেটে দেবো। কিন্তু দেখো প্রথমেরটা বলছে কি, প্রথমে আমার আর মিতার অনুপাত দিয়েছে, কিন্তু এখানে আমার কটা বই বা মিতার কটা বই সেটা বলেনি, মোট বই বলেছে বা মোট স্ট্যাম্প বলেছে। ক্লিয়ার? তো এই মোট স্ট্যাম্প দিয়ে যখন দেবে তখন আমাকে অনুপাতের ভাগার করে কাটাকাটি করতে হবে। আর যখন এবারে অনুপাতের মধ্যে কোনো একটা অনুপাতের মান বলে দেবে তাহলে সেই অনুপাতটা দিয়ে কাটাকাটি করলেই খুব সহজে উত্তর পেয়ে যাবে। ওকে, নেক্সট 8 অঙ্কটা কী বলছে দেখো, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। এটা দেখো খুবই সোজা। এরপরে দেখো 9টাও বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখি। দেখো 8 এবং 9 অঙ্ক দুটোই সোজা। দেখো দেখো 8 কি তত্ত্ব, তোমাকে এই তত্ত্বটা জানতে হবে কি, সমবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত লিখে দাও। 3টি কোণের অনুপাত সমান। তো সমবাহু ত্রিভুজ মানে দেখো কীরকম হয়, সমবাহু ত্রিভুজ মানে ঠিক 3টে বাহুই সমান আর প্রত্যেকটাতেই দেখো 60 ডিগ্রি করে হয়। ক্লিয়ার? অর্থাৎ এটা হবে দেখো 60:60:60 আর ত্রিভুজের 3টি কোণ অর্থাৎ 3টি মান হবে। ক্লিয়ার? এই 3টে যদি প্রত্যেকটাকে 60 দিয়ে কাটাকাটি করো দেখবে 60 × 60 60 × 60 60 × 60 অর্থাৎ কী হলো 1:1:1। এটাই উত্তর। ওকে, খালি তত্ত্বটা তোমাকে কি জানতে হবে যে সমবাহু ত্রিভুজের 3টি কোণই হয় 60 ডিগ্রি করে অর্থাৎ 60 60 60, ব্যাস কেটে দিলেই 1:1:1। এই তত্ত্বটা জান না বলে অনেকেও করে না, কিন্তু এটা পরীক্ষায় আসে। 9টাও দেখো বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো লেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত। 3টি কোণের অনুপাত সমান কি আসে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ একদিকে হবে সমকোণ আবার সমদ্বিবাহু, দুটো বাহু সমান। এই ধরনের যদি ত্রিভুজ হয় নিশ্চয়ই তোমরা 5-এ করেছো, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি আর এই দুটো নিশ্চয়ই হবে দেখো 45 ডিগ্রি করে। তাহলে 45 45 90 আর এই 90 180 আর ত্রিভুজের 3টি কোণের মোট মান দেখো 180 মিলে গেল। অর্থাৎ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণ হয় 90 ডিগ্রি ইজডু 45 ডিগ্রি ইজডু 45 ডিগ্রি অর্থাৎ 90:45:45। কাটাকাটি যদি করো দেখো সহজেই 45 দিয়ে কেটে যাবে, 45 একে 45, 45 একে 45, 45 দিয়ে 90 অর্থাৎ দেখো 2:1:1। ক্লিয়ার? এই তথ্যটা দেখো এক লাইনে তুলে দিলেই তোমাকে 2 থেকে 3 নম্বর দিয়ে দেবে। এই তথ্যটা যারা জানে না তারা এই মানগুলো বসাতে পারে না, ব্যাস এই হিসাবটাও আসতে পারে না। অথচ অঙ্কটা কত সোজা। পরীক্ষা দিয়ে আসার পরে এই অঙ্কটা যদি কেউ তোমাকে দেখায় এটা এতটা সোজা তখন কতটা আফসোস হবে ভাবো। তাহলে আগে থেকেই জেনে রাখা উচিত। ওকে, নেক্সট 10টা কী বলছে দেখো, 210 টাকা ফতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেওয়ার চেষ্টা করি, কাকে কত টাকা দেব। এখানে দেখো ফতেমা কত টাকা পেয়েছে বা শাকিল কত টাকা পেয়েছে সেটা কিন্তু বলেনি, এখানে দেখো মোট টাকা বলেছে। তাহলে এই অনুপাত ধরেই ভাগাহার বার করে টোটাল মোট টাকাটাকে আমি ভাগ করে দেবো। যদি আমাকে বলতো ফতেমা 100 টাকা পেয়েছে তাহলে নিশ্চয়ই আমি ফতেমার অনুপাতটা দিয়ে ফতেমার টাকাটাকে কেটে দিয়ে যেটা পেতাম তার সঙ্গে এটা গুণ করলেই শাকিল কত পেয়েছে পেয়ে যেতাম। বা যদি বলতো যে শাকিল 120 টাকা পেয়েছে তাহলে নিশ্চয়ই শাকিলের অনুপাতটা দিয়ে ওই 120কে কেটে দিয়ে যে উত্তরটা পেতাম সেটা দিয়ে 3কে গুণ করলেই ফতেমা কত পেয়েছে সেটা পেয়ে যেতাম। অর্থাৎ তখন আমি করতাম লোহা লোহাকে কাটে, কিন্তু এই অঙ্কটা লোহা লোহাকে কাটে নয়, এখানে মোট টাকা দিয়েছে। তাহলে এখানে কি করবে সেই 5-এর দাগের মতো অঙ্কটা। তো এই অঙ্কটা কি করবে দেখো, তো 10-এরটা এখানে তাই লেখো যে ফতেমা ও শাকিলের অনুপাত। ওকে, ফতেমা ও শাকিলের অনুপাত কি বলেছে 3:4। ওকে, মোট টাকা কত লেখো, অতএব মোট টাকা 210 টাকা। ওকে, তাহলে মোট টাকা সমান 210 টাকা। এবারে কে কত পাবে খুব সহজেই চলে যাও, লেখো অতএব ফতেমা পাবে সমান 210 টাকাকে
ফতেমার ভাগাহার দিয়ে কাটবে, অর্থাৎ ফতেমার অনুপাত হচ্ছে 3, অর্থাৎ 3টা উপরে যাবে, আর এই দুটো যোগ করে টোটাল নিচে চলে আসবে, অর্থাৎ 3 4-এ যোগ করলে 7 হয়, 7 নিচে চলে এলো। ওকে, এবার এটা কাটাকাটি করো, 7 দিয়ে কাটলে 7 3-এ 21, 7 0 0 অর্থাৎ 30, তাহলে সমান কত হলো দেখো, 30 3-এ 90 টাকা। ক্লিয়ার? তাহলে ফতেমা পেয়েছে 90 টাকা। আর শাকিল কত, 210 থেকে 90 বিয়োগ করলে খুব সহজেই পেয়ে যাবো যে শাকিল কত পেয়েছে, কিন্তু আমি এখানে কাটাকাটি করেই বোঝাবো। তো লিখবে অতএব শাকিল পাবে সমান 210 গুণিত শাকিলের অনুপাত হচ্ছে 4, আর এই 7টা টোটাল যোগ করে দেখো আসবে, 7 দিয়ে কাটলে দেখো 7 30-এ 210, অর্থাৎ দেখো 4 0 0, 4 3-এ 12, 120 টাকা। ওকে, এই দুটো যোগ করলেও দেখো 210 টাকা হয়ে যাচ্ছে। তাহলে এইটুকানি অঙ্ক, কিচ্ছু নেই। ওকে, তো আশা করি স্টুডেন্ট এই ভিডিওগুলি তোমাদের উপকারে আসছে। পরবর্তী ভিডিওগুলি আমি অবশ্যই পার্ট 2-এ দিয়ে দেবো। তো দেখার জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো, তাহলে সকলের প্রথমে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। ওকে, ধন্যবাদ।